হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি শায়ন বিশ্বাস তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের চ্যানেল সিম্পল নলেজে। তো আজকে আমি আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2026-এ 18 মার্চের যতগুলো শিফট হয়েছে সেই তিনটে শিফটের সবগুলো কোশ্চেন নিয়ে এসেছি। জিকে যা যা কোশ্চেন এসেছে সেগুলো, ম্যাথস রিজনিং সেগুলো। আর আমি অলরেডি এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেল 19 মার্চের আমার শিফটের এক্সাম রিভিউ আমি দিয়ে রেখেছি, থার্ড শিফটের। তো ওই ভিডিওটা যারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি। তো অবশ্যই যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও, তোমাদের জন্য এত পরিশ্রম করছি আমি। তোমাদের এই লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যায় এবং মনের জোর বাড়ায়। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। আমি ডিটো কোশ্চেন বলে দেবো কী কী কোশ্চেন এসেছে 18 মার্চে। 18 মার্চের তিনটে শিফটের আমি একবারে কম্বাইন করে দিয়েছি। তো কোশ্চেন আমি বলতে থাকছি। সবার ফার্স্টে ম্যাথ আর রিজনিংয়ের প্যাটার্নটা আগে একটু বলে নিই, তারপরে জিকেতে আসছি। তো ম্যাথস যা কোশ্চেন এসছে, আগের বছরে যেরকম প্যাটার্নের কোশ্চেন আসছিল সেম প্যাটার্নের কোশ্চেন, কয়েকটা কোশ্চেন ক্যালকুলেটিভ, কিন্তু সেম প্যাটার্নের কোশ্চেন। তো ম্যাথস যারা এই কয়দিন সময় রয়েছে আর কিছুদিন মধ্যে এক্সাম আছে, তো তারা কি করতে পারো, টেক্সট বুক থেকে মক টেস্ট দাও, আর কিছু করতে হবে না। অথবা সেকশনাল মক টেস্ট দিতে পারো ফুল না দিলে, আগের বছরে 2025 সালে। আর তোমরা বা সেকশনালি দেখতে পারো কোশ্চেনগুলো কী টাইপের কোশ্চেন আসছে। মক টেস্ট দেওয়াটা বেটার। রিজনিংও সেম, আগের বছর যা যা প্যাটার্নের কোশ্চেন আসছে সেম প্যাটার্নে, কিচ্ছু আলাদা আসছে না। রিজনিং আর ম্যাথ সেম। তো ম্যাথস আর রিজনিং নিয়ে কোনো ঝামেলা নেই, জাস্ট মক টেস্ট দাও, আর কিছু করতে হবে টেক্সট বুক থেকে এই কয়দিনের জন্য। আর কারেন্ট অ্যাফেয়ার জিকের জন্য আমি এখন কোশ্চেন বলছি। এই কোশ্চেনগুলো তোমরা দেখলে বুঝতে পারো যে কী কী কোশ্চেন আসছে। আর 19 মার্চ থার্ড শিফটের কোশ্চেন আমি দিয়ে রেখেছি আমার শিফটের। আমি এখন সব ডিটো কোশ্চেন বলে দিয়েছি। আর এই কোশ্চেনগুলো আমি বলছি, তো দেখো ওই ভিডিও যারা দেখো না অবশ্যই দেখে নিতে পারো। আর চ্যানেলটিকে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের লাইকের জন্য আমি ভিডিও বানানোর মনে জোর পাই। তো সবার প্রথম প্রশ্ন জিকে দিয়েছে আর্টিকেল 51A, 51 এর আর্টিকেল থেকে কোশ্চেন এসেছে ফান্ডামেন্টাল ডিউটি। যে ফান্ডামেন্টাল ডিউটি কত নম্বর আর্টিকেলে রয়েছে? 51 এতে। তো এই সম্বন্ধে একটু এক্সট্রা ইনফরমেশন বলে দিই আমি। এই ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য যুক্ত করা হয় 42তম সংবিধান সংশোধনী বা 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। এটা শরণ সিং কমিটির দ্বারা এই দেওয়া হয়েছিল মৌলিক কর্তব্যটা। 10টা ছিল প্রথমে, পরে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আর একটা যুক্ত করা হয়, যেটা 11তম মৌলিক কর্তব্য, যেটা ছোট বাচ্চাদের শিক্ষার যে ব্যাপারটা সেটা শিক্ষা দান করা। তো ফান্ডামেন্টাল ডিউটি হচ্ছে 51। তো প্রত্যেক শিফটে আর্টিকেল থেকে ভরে ভরে কোশ্চেন আসে। আর্টিকেল মাস্ট। আর হিস্ট্রি আমি শর্টে আগে বলে দিলাম, হিস্ট্রি আর আর্টিকেল। হিস্ট্রির মধ্যে অ্যানশিয়েন্ট হিস্ট্রি বা প্রাচীন যুগের ইতিহাস, আর হচ্ছে কি আধুনিক ভারতের যে মুভমেন্ট হয়েছে, ন্যাশনাল মুভমেন্ট বা জাতীয়বাদী আন্দোলনগুলো হয়েছিল ব্রিটিশ আমলে, সেইগুলো, গান্ধীজি, নেতাজি সুভাষ, এই ধরনের জিনিসগুলো, বিভিন্ন রকম সোসাইটি, সেগুলো। তো এগুলো অবশ্যই ভালো করে দেখো। আর কোশ্চেন মধ্যে আমি বলছি শোনো। তো আর্টিকেল নাম্বার 51 হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, গিয়াসউদ্দিন তুগলক ওয়াজ দ্য রুলার অফ দ্য দিল্লি হোয়েন দ্য সিটি অফ তুগলকাবাদ ওয়াজ এস্টাবলিশ ইন 1321। মানে 1321 সালে তুগলকাবাদ শহরটি যখন প্রতিষ্ঠিত হয়েছিল, তখন দিল্লিতে শাসন ব্যবস্থায় বা দিল্লির সিংহাসনে ছিলেন গিয়াসউদ্দিন তুগলক। তো এটা হচ্ছে কি কোশ্চেন একটা ছিল। তারপরে প্রশ্ন, 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যাপ্রুভাল অফ দ্য প্রোক্লেমেশন অফ ন্যাশনাল এমার্জেন্সি রিডিউস ফ্রম 2 মান্থ টু 1 মান্থ। মানে 44তম সংবিধান সংশোধনী অ্যাক্ট এর মধ্যে যে ন্যাশনাল এমার্জেন্সি 352 যে ঘোষণা বা প্রোক্লেমেশন, সেই ঘোষণার যে ঘোষণার যে সময়কাল, সেটা 2 মাস থেকে 1 মাস করা হয়েছে এই 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তারপরে মহিলা আর্য সমাজ, মহিলা আর্য সমাজ 1882 সালে পুনেতে তৈরি করেছিলেন কে? তো এর উত্তর হবে পণ্ডিত রমাবাই। এর উত্তর হবে পণ্ডিত রমাবাই মহিলা আর্য সমাজ তৈরি করেছেন। তো দ্বিতীয় কোশ্চেনগুলো শুনবে, একদম স্কিপ করো না ভিডিওটা, নাহলে মিস করে যাবে কিন্তু। আর বাংলাতে এইভাবে কোন কন্টেন্ট পাবে না কিন্তু ইউটিউবে। আমি একমাত্র অনলি আছি যে বাংলায় বলছি এভাবে content, তো অবশ্যই দেখো। তারপরে আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, মানে আলফা কণার যে এক্সপেরিমেন্ট করেছিলেন, তো সেটা কি করেছিল? সে সোনার পাত দিয়ে করেছিল। এটা করেছিল আর্নেস্ট রাদারফোর্ড। তোমরা জানো যে প্রোটন আবিষ্কার করেছে, অনেক বই গোল্ডস্টেইনও থাকে। বাট রাদারফোর্ড যে আলফা পাতের যে এক্সপেরিমেন্ট করেছিল, যেখান থেকে প্রমাণ করেছিল যে নিউক্লিয়াসের ভেতরে ফাঁকা স্থান থাকে পরমাণু। তো এই হচ্ছে কি আলফা পার্টিকেল এর যে এক্সপেরিমেন্ট, সেটা কে করেছেন? আর্নেস্ট রাদারফোর্ড। এটাই অপশনে ছিল। আর্টিকেল 241 থেকে একটা কোশ্চেন ছিল। তো ওই গভর্নর রিলেটেড, প্রেসিডেন্ট গভর্নর থেকে ওই শিডিউল কাস্ট রিলেটেড কিছু একটা ইনফরমেশন ছিল, সেটা থেকে তোমার আর্টিকেল 241টা দিয়েছে। তো আর্টিকেল 241টা অবশ্যই দেখে যাবে, ইম্পর্টেন্ট আছে। আর স্পিড অফ সাউন্ড অ্যাট 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা
শব্দের গতিবেগ কত হয়? তো 343 হয়, 0 ডিগ্রিতে 332 হয়, 343 মিটার পার সেকেন্ড হয়। ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস ডে 18 ডিসেম্বর পালন করা হয়, ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস ডে। পায়োলি এক্সপ্রেস কাকে বলা হয়? পিটি উষাকে বলা হয়। পিটি উষা পুরো নাম হচ্ছে পিল্লাবুল্লা কাঙ্কি পিল্লাবুল্লা থেকে পারাম্বেল উষা, এটা হচ্ছে পুরো নাম। পিটি উষা আমরা শর্টে বলি। তারপর হচ্ছে গিয়ে ভারতের সাউদার্ন মোস্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত? সবচেয়ে দক্ষিণতম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, তো এটা রয়েছে তামিলনাড়ুতে কুদানকুলাম পাওয়ার প্ল্যান্ট। তো এর অপশন ছিল কুদানকুলাম, তো কুদানকুলাম ইজ দ্য রাইট অ্যান্সার। কুদানকুলাম পাওয়ার প্ল্যান্ট বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হলো ভারতের সবচেয়ে দক্ষিণতম তোমার পাওয়ার প্ল্যান্ট বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তারপর আর্টিকেল নাম্বার 341 থেকে কোশ্চেন দিয়েছিল, আর্টিকেল নাম্বার 341, তো ওটা একটু দেখে নেবে। তারপর আফটার ইন্ডিপেন্ডেন্স ইন 1947 দ্য ইকোনমিক সিস্টেম অফ ইন্ডিয়া ইজ মিক্সড ইকোনমি, মানে 1947 সালের পর বা ভারত স্বাধীন হওয়ার পর ভারতের যে ইকোনমি অবস্থা বা ব্যবস্থা সেটা কি ধরনের? সেটা হচ্ছে মিক্সড ইকোনমি। ইকোনমি দু রকমের হয়ে থাকে, ক্যাপিটালিস্টিক ইকোনমি আর সোশ্যালিস্টিক ইকোনমি। তো ভারতের ক্যাপিটালিস্টিক ইকোনমি সোশ্যালিস্টিক ইকোনমির মিশ্রণ, তাই জন্য মিক্সড ইকোনমি বলা হয়। ক্যাপিটালিস্টিক ইকোনমি মানে হচ্ছে গিয়ে বেসরকারিকারী বা নিজের স্বার্থ পূরণের জন্য যে ইকোনমি, বড় বড় কোম্পানিগুলো নিজের স্বার্থ মতো যেভাবে বিজনেস করে। আর সোশ্যালিস্টিক ইকোনমি মানে এমন ধরনের ইকোনমি যেখানে সমাজ কল্যাণের কথা ভেবে তোমার কাজ করা হয়। তো এটা হচ্ছে সোশ্যালিস্টিক ইকোনমি। তা ভারতবর্ষে দুটোর মিশ্রণ আছে, তাই মিক্সড ইকোনমি ভারত সিস্টেমে চলে। তারপরে তারপর হচ্ছে গিয়ে এরিয়া অফ আন্দামান অ্যান্ড নিকোবর, আন্দামান ও নিকোবর দ্বীপের যে ক্ষেত্রফল টোটাল সেটা কত? সেটা হবে 8,249 কিলোমিটার স্কোয়ার বা স্কোয়ার কিলোমিটার বা বর্গ কিলোমিটার, 8,249 বা 8,249 কিলোমিটার স্কোয়ার। গ্লোবালাইজেশন ইজ এ আউটকাম অফ আউটসোর্সিং, তো গ্লোবালাইজেশন শব্দটির অর্থ কী বা এটি কোথা থেকে, কোন শব্দ থেকে বা আউটকাম হয়ে এসেছে? তো এটা হবে উত্তর আউটসোর্সিং, অপশন হিসেবে বললাম আউটসোর্সিং অপশানে ছিল, কয়েকটা ওয়ার্ড ছিল তার মধ্যে আউটসোর্সিং উত্তর হবে। ডিফারেন্স বিটুইন হিন্দুস্তানি অ্যান্ড কার্নাটিক মিউজিক, হিন্দুস্তানি মিউজিক আর কার্নাটিক মিউজিকের মধ্যে যে পার্থক্য সেটা হলো রাগা আর তালা, অর্থাৎ রাগ ও তালের ওপর পার্থক্য হয়। হোয়াইট পেইন্ট অফেন রাইস পেস্ট অ্যান্ড ইউজ টু পেইন্ট অ্যান্ড ডেকোরেট মাড ওয়াল, তো সাদা রঙের রং সাদা রঙের রং এবং মাটির দেওয়ালে বিভিন্ন রকমের সাজসজ্জা বা সাজানো, এই ধরনের আর্ট কোন ধরনের আর্টে দেখা যায়? অপশনের মধ্যে মধুবনী আর্ট ছিল, তো এটা উত্তর হবে। আর মধুবনী আর্ট কোথায় দেখা যায়? আমাদের বিহারে মধুবনী আর্ট বা মধুবনী পেইন্টিংও বলি আমরা। তারপরে হর্ষচরিত কার লেখা? বানভট্টের লেখা, সবাই যেন নর্মাল কোশ্চেন। তারপরে আমি কিন্তু এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড শিফট তিনটের কথাই একবারে বলছি, 18 মার্চের শিফটে আরআরবি এনটিপিসি গ্যাজেট লেভেল 2026-এ, তো তিনটে শিফট মার্চ আছে এখানে একসাথে বলছি। ওয়ার্ল্ডস ফার্স্ট কমার্শিয়াল মাইক্রো প্রসেসর ইন্টেল 4004 লঞ্চড ইন 1971, বিশ্বের প্রথম কমার্শিয়াল মাইক্রোপ্রসেসর ইন্টেল 4004 লঞ্চ করা হয়েছিল 1971 সালে। এটাই কোশ্চেন জিজ্ঞেস করেছে কত সালে করা হয়েছিল, তো 1971 সালে হবে, 1971। তারপরে তো তোমাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, ইনফরমেশন জুটিয়ে একদম রিয়েল অথেন্টিক, তো তোমরা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও যাতে আমি পরে পরবর্তীকালে ভিডিও বানানোর সময় মনে জোর পাই। তো তারপরে কোশ্চেন, কিতাব উল হিন্দ এ কার লেখা? কিতাব উল হিন্দ লেখা হচ্ছে কি আলবরনি লেখা কিতাবুল হিন্দ, ডাইরেক্ট কোশ্চেন দিয়েছে। আর আমার একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তো যারা আপডেট পেতে চাও সবসময়, তো টেলিগ্রাম চ্যানেল জয়েন্ট হয়ে যেতে পারো। আর একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে যেখানে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারো, যে কোনো কোশ্চেন করতে পারো, কমেন্ট বক্স ওপেন আছে সবার জন্য, তো লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আগের 19 মার্চের থার্ড শিফটের আমার ভিডিওটা যারা দেখো রিভিউ ভিডিও, আমার শিফটে আমি নিজে এক্সাম দিয়েছি, সেই শিফটের রিভিউ ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নিতে পারো, এক্সাক্ট কোশ্চেন বলেছি আমি। তারপরে মহাত্মা গান্ধী ডিসাইডেড টু উইথড্র দ্য নন কোঅপারেশন মুভমেন্ট ইন 1922 ফর চৌরি চৌরা ইনসিডেন্ট, মহাত্মা গান্ধী 1922 সালে যে নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলনটা করছিলেন সেটাকে প্রত্যাহার করে নিয়েছিলেন বা তুলে নিয়েছিলেন বা বলতে পারো ক্যান্সেল করে দিয়েছিলেন। সেটা কারণটা কী ছিল? কারণ উত্তরপ্রদেশের গোরখপুর জেলায় চৌরি চৌরা যে ঘটনা হয় 1922 সালে, একটা থানাতে পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দেওয়া হয় যেখানে অনেকজন পুলিশ মারা যায়, তো ওই ঘটনার পর মহাত্মা গান্ধী এটা প্রত্যাহার করে নিয়েছিলেন, অসহযোগ আন্দোলন বা নন কোঅপারেশন মুভমেন্ট 1922 সাল। তারপর গান্ধী আরউইন প্যাক্ট কত সালে হয়েছিল? 1931 সালে, এই কোশ্চেন ছিল 1931 সালে। কন্ট্রোল প্লাস ওয়াই বা সিটিআরএল প্লাস ওয়াই এর কথার অর্থ কী? এর শর্টকাট কিটা কী কাজ করে? রিডু অর্থাৎ রিপিট দ্য লাস্ট অ্যাকশন, লাস্টে যে কম্পিউটারে যে অ্যাকশনটা করা হয়েছে সেটা ফিরিয়ে আনে।
আর কন্ট্রোল আর জেড করলে আনডু হয়, মানে যেটা করেছিল সেটাকে ব্যাক করবে, তুলে নেবে। তো শর্টকাট কিগুলো থেকে খুব কোশ্চেন দিচ্ছে। কন্ট্রোল ওয়াই মানে রিডু, কন্ট্রোল জেড মানে আনডু, আমি একবার বলে দিচ্ছি যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট। কন্ট্রোল এ মানে সিলেক্ট অল, কন্ট্রোল সি মানে কপি, কন্ট্রোল এক্স মানে কাট, কন্ট্রোল ভি মানে পেস্ট। এগুলো হচ্ছে বেসিক বেসিক তোমার ইয়ে। কন্ট্রোল বি মানে বোল্ড, তো হচ্ছে কি এগুলো। কন্ট্রোল ইউ মানে আন্ডারলাইন, কন্ট্রোল আই মানে ইটালিয়ান স্টাইলে লেখা। তো এগুলো হচ্ছে কি শর্টকাট বেসিক। কন্ট্রোল এন মানে হচ্ছে গিয়ে পাওয়ার পয়েন্টে বিভিন্ন নতুন স্লাইড খোলা, এই। কন্ট্রোল এফ মানে ফাইন্ড, বা তোমার যে সিস্টেম রয়েছে কম্পিউটারে ডেস্কটপে সেখানে তুমি ফাইন্ড করতে পারো কোনো ফাইল কুইক অ্যাক্সেসের জন্য। এগুলো হচ্ছে শর্টকাট, আমি বলে দিলাম কয়েকটা। অল্ট F4 মানে শাটডাউন কর কম্পিউটার, শাটডাউন করার জন্য। তারপরে 10% অফ ওয়ার্ল্ডস নন বায়োডাইভার্সিটি, বিশ্বের 10% বায়োডাইভার্সিটির কোন রিভার বেসিনে দেখতে পাওয়া যায়? তো এর উত্তর হবে অ্যামাজন বেসিন, বা আমাজনের যে উপত্যকা সেখানে দেখতে পাওয়া যায়। ফারাক্কা টার্মিনাল কোন ন্যাশনাল ওয়াটারওয়েজে রয়েছে? তো ফারাক্কা টার্মিনাল মানে কি, গঙ্গা ভাগীরথীর ওপর রয়েছে। আর যেটা গঙ্গা ভাগীরথী কোন ন্যাশনাল ওয়েতে আসে? ন্যাশনাল ওয়ে ওয়ানে আসে। তো এটা হবে উত্তর ন্যাশনাল ওয়ে বা NW1, ন্যাশনাল ওয়াটারওয়েজ 1। কুতুবুদ্দিন আইবক কি তৈরি করেছিলেন? তো এর উত্তর হবে কুয়াত উল ইসলাম মস্ক, কুয়াত উল ইসলাম নামে একটা মসজিদ তৈরি করেছিল। অপশন হিসেবে এটা উত্তর হবে। আর্টিকেল 39A বা 39-এ, এটা ডিপিএসপির আর্টিকেল। তো এটাতে কি আছে? এটাতে রয়েছে ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এইড। এটা অনেক শিফটে এসেছে, রিপিটেড কোশ্চেন। আর্টিকেল 39A যেখানে ইকুয়াল জাস্টিস হবে, সবার জন্য সমান বিচার হবে, এবং গরিবদের জন্য আইনি সহায়তা দেওয়া হবে। আর আর্টিকেল 39D এর আরেকটা আছে যেখানে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, সমান কাজের জন্য সমান বেতন দেওয়া হবে। এই একটা তোমার ইম্পর্টেন্ট আর্টিকেল। 39A 39D, এই দুটোই ইম্পর্টেন্ট। তারপরে ট্যুরিজম, ট্যুরিজমটা কোন সেক্টরে আসে ইকোনমির? প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি? তো এটা আসে টার্সিয়ারি সেক্টর, যেটাকে সার্ভিস সেক্টর আমরা বলে থাকি। তো সার্ভিস সেক্টর কোন? হসপিটাল, এডুকেশন, ট্যুরিজম, এগুলো সার্ভিস সেক্টরে এসে থাকে। যেগুলো সার্ভিস দেওয়া, সেবা দেওয়া হয়, এগুলো সব। রেলওয়েজও সার্ভিস সেক্টর আসে। তো তারপরে ন্যাশনাল গেম ফার্স্ট হোস্টেড ইন লখনৌ ইন 1948, 1948 সালে, অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার পর প্রথম ন্যাশনাল গেম কোথায় হয়েছিল? তো উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে হয়েছিল প্রথম। তারপরে আর্টিকেল 243Y বা 243Y আর্টিকেল কি রয়েছে? মানে ওই স্টেট গভর্নর তোমার একটা স্টেট ফিনান্স কমিশন তৈরি করতে পারে মিউনিসিপ্যালিটির জন্য, এটাই রয়েছে আর্টিকেল 243Y-তে। এই কোশ্চেনটা রিপিটেড কোশ্চেন, আরও অন্য শিফটে দিয়েছে। ডক্টর ডক্টর বুধরি তাঁতি, ডক্টর বুধরি তাঁতি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। তিনি কিসের সাথে যুক্ত ছিলেন? কোন ফিল্ডের সাথে যুক্ত ছিলেন? তো এর উত্তর হবে সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত ছিলেন। তো ওখানে ডক্টরও ছিল অপশানে। এবার ওনার টাইটেল, ওনার উপাধিতে ডক্টর দেয়া দেখে অনেকে মেডিসিন দিয়ে দেবে, ওখানে মেডিসিন অপশান ছিল, তো মেডিসিন দিলে ভুল হয়ে যেত। সোশ্যাল ওয়ার্কার, ডক্টরেট মানে পিএইচডি ডক্টরেট, এখানে অপশানটা নট MBBS এর ডক্টর। ফটোসিনথেসিস এ হেল্প বাই ক্লোরোফিল, তোমার অপশানে মানে কোশ্চেনটা ছিল যে ফটোসিনথেসিসে সহায়তা করে, সাহায্য করে কোন উপাদান পাতার? তো এর উত্তর হবে ক্লোরোফিল, সবাই জানে, ছোটো ছোটো বাচ্চারাও জানে, একদম ইজি কোশ্চেন এটা। মিওনিস অয়েল প্লাস ভিনিগার দিয়ে তৈরি হয়। তো এটা কোন পদ্ধতির মাধ্যমে তৈরি করে? ইমালসিফিকেশনের মাধ্যমে। অয়েল আর ভিনিগার আর ওই দুধও থাকে, ওই মিক্স করে বানানো হয়, তেল দিয়ে মেনলি বানানো। ইমালসিফিকেশনের মাধ্যমে, নর্মালি তেল কোনো কিছুর সাথে মেশে না, তো ইমালসিফিকেশনের মাধ্যমে তেল যে কোনো পদার্থের সাথে মেশানো যায়। সাবান তৈরিতে ইমালসিফিকেশন পদ্ধতি ব্যবহার করা হয়, ওটাকে সালফোনিফিকেশন বলা হয়, কেমিস্ট্রিতে আমি পড়েছিলাম। ডিসপ্লেসমেন্ট কোন ধরনের তোমার বস্তুতে বা কোন কোন ধরনের অবস্থাটা জিরো হতে পারে? মানে চারটে অপশান ছিল, সায়েন্সের একটা কোশ্চেন, তো ওখানে অপশান ছিল অনেকগুলো, তো ডিসপ্লেসমেন্ট উত্তর হবে, কারণ ডিসপ্লেসমেন্ট বা সরণ শূন্য হতে পারে অপশান হিসেবে আর কি। তিনটে অপশান আমার জানা নেই, তো ওই জন্য বলতে পারলাম না, বাট আনসার ডিসপ্লেসমেন্ট হবে, ডিসপ্লেসমেন্ট বা সরণ শূন্য হতে পারে। তারপরে হাইয়েস্ট পপুলেটেড রিভার বেসিন, সবচেয়ে জনসংখ্যা বিশিষ্ট নদী উপত্যকা কোনটি? গঙ্গা নদী উপত্যকা বা গঙ্গা রিভার বেসিন। পোভার্টি অ্যান্ড আনবিউটিফুল ইন ইন্ডিয়া বইটি কার লেখা? দাদাভাই নওরোজির লেখা। এই বইটা রিপিটেড কোশ্চেন, আমার শিফটে দিয়েছে, বাট এই কোশ্চেনটা এভাবে দেয়নি, আমার কোশ্চেনে দিয়েছে যে এই যে পোভার্টি অ্যান্ড আনবিউটিফুল ইন ইন্ডিয়া দাদাভাই নওরোজির লেখা বলে দিয়েছে কোশ্চেনে, কিন্তু এটা কোন
থিওরির ওপর ডিপেন্ড করে তৈরি হয়। তো ড্রেন অফ ওয়েলথ এই থিওরির ওপর তৈরি হয়েছে। তো ধন নিকাশি পদ্ধতির মাধ্যমে তৈরি হয়েছে, থিওরির ওপর তৈরি হয়েছে। এই কোশ্চেনটা উত্তর, ড্রেন অফ ওয়েলথ থিওরির ওপর তৈরি হয়েছে। আমার শিফটের কোশ্চেন এটা আমি বলে হচ্ছি আমার রিভিউ ভিডিওতে, যারা দেখো না দেখে আসতে পারো, লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে। হর্ষবর্ধন ওয়াজ ডিফিটেড বাই দ্বিতীয় পুলকেশী। তো হর্ষবর্ধন দ্বিতীয় পুলকেশী দ্বারা পরাজিত হয়েছিলেন। এই কোশ্চেনটা ডিরেক্ট ছিল যে হর্ষবর্ধন কার দ্বারা পরাজিত হয়েছিলেন, তো দ্বিতীয় পুলকেশী উত্তর হবে রাইট অ্যান্সার। আর্টিকেল 5 থেকে কোশ্চেন দিয়েছে সিটিজেনশিপ রিলেটেড, যে কোশ্চেনটা ছিল যে ভারত স্বাধীন হওয়ার বা ভারতের সংবিধান লাগু হওয়ার 5 বছর আগে যারা এই দেশে থাকবে তাদের নাগরিকত্ব প্রদানের ব্যাপারটা, সেইটা রয়েছে কোন আর্টিকেলে? তো আর্টিকেল 5-এ রয়েছে। সিটিজেনশিপ থেকে প্রত্যেক শিফটে কোশ্চেন আসছে, আর্টিকেল থেকে ভোরে ভোরে কোশ্চেন আসছে। কতগুলো আর্টিকেল এই শিফটে বলেছি, আমার রিভিউ ভিডিওতে আমি আর্টিকেল বলেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিটিজেনশিপ থেকে বহু আর্টিকেল দিচ্ছে, প্রেসিডেন্ট থেকে অনেক আর্টিকেল দিচ্ছে, এগুলো একটু ফলো রাখবে। ডিপিএসপি থেকে দিচ্ছে খুব আর্টিকেল, ফান্ডামেন্টাল রাইটস থেকে দিচ্ছে, ফান্ডামেন্টাল ডিউটি থেকে দিচ্ছে, এগুলো ফলো রাখবে। তারপরে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট থেকে দিচ্ছে 73 আর 74টা খুব ইম্পর্টেন্ট, 42 আর 44টা ইম্পর্টেন্ট। তো 74th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা 74তম সংবিধান সংশোধনী অ্যাক্ট কিসের সাথে যুক্ত? মিউনিসিপ্যালিটি বা পৌরসভা। কারণ এই অ্যাক্টের মাধ্যমে তোমার 12তম যে শিডিউলটা রয়েছে আমাদের, বা 12th শিডিউল, যেখানে মিউনিসিপ্যালিটি ব্যাপারে রয়েছে, সেটাকে যুক্ত করা হয়। আর 73তম সংবিধান সংশোধন বা 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, এর মাধ্যমে 11তম শিডিউল বা 11th শিডিউলকে যুক্ত করা, যেখানে পঞ্চায়েতের ব্যাপারে বলা আছে। তো এই দুটো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রিপিটেড কোশ্চেন আসে, অনেক শিফটেই এসছে। আমার শিফটে রিলেটেড একটা কোশ্চেন এসে ডিরেক্ট দেয়নি বাট ইনডিরেক্ট ঘুরিয়ে দিয়েছে। লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ 2011, 2011 সালে যে আমাদের আদমশুমারি হয়েছিল তার হিসেবে কোন রাজ্যে সবচেয়ে কম জনসংখ্যা রয়েছে? তো এর উত্তর হবে অরুণাচল প্রদেশ। আর সবচেয়ে নেগেটিভ পপুলেশন গ্রোথ কোথায় হয়েছিল বা ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধির হার কোথায় দেখা যাচ্ছিল? নাগাল্যান্ড, 2011 সালে হিসেবে। আমি এটা মনে রাখতাম কীভাবে, ঋণাত্মক মানে নেগেটিভ, নেগেটিভ মানে নাগা, এভাবে মনে রাখতাম, নাগাল্যান্ড। তো নাগাল্যান্ড হবে উত্তর। আর এখানে অপশন হিসাবে লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি অরুণাচল প্রদেশ বা অরুণাচল প্রদেশ। ওয়ার্ল্ড পোলিও ডে পালন করা হয় 24শে অক্টোবর বা 24th অক্টোবর। আর কটন বা তুলো চাষের জন্য সবচেয়ে ভালো কোন ধরনের মাটি? রেগুর মৃত্তিকা, বা যেটাকে আমরা বলি রেগুর সয়েল বা ব্ল্যাক সয়েল বা কালো মাটি, এটা তুলো চাষের জন্য সবচেয়ে ভালো, কারণ জল ধারণ ক্ষমতা অনেক বেশি হয়, পলি মাটির থেকেও ভালো হয়, বা এটাকে অ্যালুভিয়াল সয়েল বলি ইংলিশে আমরা। জাইলেমের কাজ কি? জাইলেম কি কাজ করে? গাছে জল পরিবহনে সাহায্য করে। তো ইট হেল্পস ট্রান্সপোর্ট অফ ওয়াটার। তো জাইলেম জল পরিবহনে সাহায্য করে। ইলেকট্রন কে আবিষ্কার করেছেন? জে থমসন। আমার শিফটে দিয়েছিল, এই আগের শিফটেও দিয়েছে 8 তারিখে। তো ইলেকট্রন আবিষ্কার করেছেন জে থমসন। অ্যাসিড আর বেসের যে বিক্রিয়া কি উৎপন্ন হয়, বা অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া কি উৎপন্ন হয়? অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া লবণ ও জল উৎপন্ন হয়, এটা নিউট্রালাইজেশন রিয়াকশনও বলা হয়ে থাকে। তো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, গ্রুপ ডিতে এই কোশ্চেনটা অনেকবার এসেছে রিপিটে। বায়োসের ফুল ফর্ম কি? BIOS। বায়োসের ফুল ফর্ম বেসিক ইনপুট অ্যান্ড আউটপুট সিস্টেম। তো বেসিক ইনপুট অ্যান্ড আউটপুট সিস্টেম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর্থ ম্যাগনেটিক প্রপার্টি, এটা কোথায় দেখা যায়? আউটার কোরে বা বাহ্যিক যে কোর সেটা। রাগিনী মিউজিক কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? তো এটা হরিয়ানা উত্তর হবে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 থেকে একটা কোশ্চেন এসেছিল যে অপশনগুলোর মধ্যে কোন কোন মাইনরিটি কমিউনিটির কথা এখানে বলা হয়েছে যাদের আশ্রয় দেওয়া হবে ভারতবর্ষে। ওখানে অপশানে হিসেবে হিন্দু, জৈন, বুদ্ধিজম এইরকম টাইপের ছিল। তো এগুলো উত্তর হবে। একটা অপশানে মুসলিম ছিল, তো ওই মুসলিম যেই অপশানটা রয়েছে ওটাতে হবে না, কেন মুসলিমদের জন্য এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে সিটিজেনশিপ দেওয়া হবে না, ওখানে উল্লেখ নেই। কেন বুদ্ধিজমের কথা রয়েছে, হিন্দুইজমের কথা রয়েছে, জৈনিজমের কথা রয়েছে, শিখিজম এরকম টাইপের কয়েকটা রয়েছে। তো ওখানে মুসলিমদের কথা নেই, তো মুসলিম অপশানে রয়েছিল, ওই অপশানটা বাদ হবে, এই টাইপের। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 হিসেবে বললাম। তারপরে বেস্ট নিউ আর্টিস্ট অ্যাট 68th গ্র্যামি অ্যাওয়ার্ডস 2026, 2026 সালের 68তম গ্র্যামি অ্যাওয়ার্ডে বেস্ট নিউ আর্টিস্ট হিসেবে কে পুরস্কারটি পেয়েছেন? অলিভিয়া ডিন। এটা কারেন্ট অ্যাফেয়ারের কোশ্চেন, দেখে নেবে। বহিষ্কৃত হিতকারিণী সভা কে তৈরি করেছে? তো ডক্টর বি আর আম্বেদকর হবেন। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2025 এর থিম জানতে চেয়েছিল। তো এতগুলো কোশ্চেন 18 মার্চে এসেছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 3টে শিফট মিলিয়ে ওভারঅল। তো কোশ্চেনের প্যাটার্ন তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর এছাড়া বাজেট থেকে কিছু কোশ্চেন এসেছিল, কিছু বাজেট থেকে যেমন এসেছিল, এখানে আমি কোশ্চেনটা অ্যাড করিনি, সেটা ছিল যে ক্যাপিটাল রেভিনিউ এরকম কিছু একটা ছিল
কত কোটি টাকা। তো এগুলো একটুখানি দেখে নেবে, বাজেটে বিভিন্ন রকম কোথায় কত টাকা বিনিয়োগ করা হচ্ছে এই ব্যাপারগুলো একটু দেখে নেবে। কিছু ইন্ডেক্স দেখে নেবে, কিছু রিপোর্ট দেখে নেবে, নীতি আয়োগের রিপোর্ট, এগুলো ইসরো ডিআরডিওর কিছু মিশনগুলো একটু দেখে নেবে। অবশ্য এই গ্রুপ ডিতে অনেক কোশ্চেন দিয়েছিল, এনটিপিসিতে আমি এখনও সেভাবে ইসরো আর ডিআরডিওর কোশ্চেন দেখলাম না, তো খুব একটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু ইকোনমিক রিলেটেড যত রিপোর্ট আছে ভারতবর্ষে, ওয়ার্ল্ড ওয়াইড তো পড়া পসিবল না সেভাবে, ইম্পর্টেন্ট ভারতবর্ষের নীতি আয়োগ রিলেটেড সেগুলো একটুখানি দেখে নেবে, আর বাজেটটাকে একবার দেখে নেবে। এই হচ্ছে ওভারঅল কোশ্চেন লেভেল। আর এইটুখানি বললো সবাইকে, প্রিপোজিশন বলছি, ইংলিশে চলে গেছে। পলিটিক্যাল সায়েন্সে আর্টিকেলগুলো ভালো করে দেখে যাবে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সংবিধান সংশোধনীগুলো দেখে যাবে। আর ইতিহাসের প্রাচীন যুগের ইতিহাস আর আধুনিক যুগের ইতিহাস, যেখানে ন্যাশনাল মুভমেন্টের কথা বলা আছে, বা জাতীয়তাবাদী আন্দোলন, গান্ধীজি বলো, বিভিন্ন রকম নেতা বলো, কংগ্রেসের সম্মেলন বলো, বিভিন্ন রকম সিপাহী বিদ্রোহ, বিভিন্ন রকম বিদ্রোহ, নেতাজি সুভাষচন্দ্র বসুর বিদ্রোহ, এইগুলো, এই ধরনের সম্মেলন বা এই মুভমেন্টগুলো, ডক্টর বি আর আম্বেদকরের যে মুভমেন্ট, সেগুলো সবগুলো তোমরা একটু দেখে নেবে। এখান থেকে ভরে ভরে কোশ্চেন দিচ্ছে। তো ওভারঅল এই হচ্ছে এক্সামের লেভেল। আশা করি ভিডিওটি খুব ইনফরমেটিভ ছিল। অবশ্যই তোমরা ভিডিওটিকে একটা লাইক দিয়ে, যে এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানালাম, এত অথেন্টিক ডাটা কীভাবে দেবে না, বাংলা ভাষাতে আমি বলছি আবার। তো অবশ্যই তোমাকে বিলিভ করতে পারো, যারা তোমার পুরনো সাবস্ক্রাইবার রয়েছে তারা তো জানেই, যারা নতুন আছো তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল আইকনে প্রেস করে নিও। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, অবশ্যই কমেন্ট করে একটু শেয়ার করে দিও। আর আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে, জয়েন্ট হয়ে যাও, যেখান থেকে সব আপডেট পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপও রয়েছে, সেখানে জয়েন্ট হয়ে যাও, তাহলে তোমরা সেখানে তার মধ্যে ডাউট জিজ্ঞেস করতে পারবে, এনিথিং কোশ্চেন করতে পারবে, কমেন্ট সবার জন্য অ্যাভেলেবেল রয়েছে, চ্যাটিং। তো আর আগের মার্চের 19শে মার্চের থার্ড শিফটের আমার এক্সামের যে রিভিউ আমি দিয়ে রেখেছি, সেই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তো অবশ্যই ভিডিওটিকে দেখো, অবশ্যই আমাকে সাপোর্ট দিও, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। তো আজকের জন্য এইটুখানি, দেখা হবে এবার পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।